হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো বছর একদম শেষের দিকে, আজকে মোটামুটি 28 তারিখ হয়ে গেল। তো এটাই সময় এই বছরের টপ জিনিসগুলো নিয়ে কথা বলার, মানে আমার পছন্দের টপ বলিউড মুভিজ, টপ বাংলা সিনেমা, টপ অ্যাক্টার্স, টপ বাদ বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আমি কথা বলবো। তো একদম শুরু করছি। এই বছরে 2023-এ যে হিন্দি সিনেমাগুলো এসছে, প্রচুর সিনেমা এসছে। কয়েকটা, মানে কয়েকটা নয়, 90%ই দেখার চেষ্টা করেছি। যেগুলো যেগুলো দেখা হয়ে ওঠেনি সেগুলো নিয়ে আর আলাদা করে কথা বলছি না। আমি যেগুলো যেগুলো দেখেছি তার মধ্যে আমার যেগুলো বেসিক্যালি ভালো লেগেছে তার মধ্যে আমি টপ 12 খানা সিনেমা বেছেছি এবং 12 থেকে আমি আস্তে আস্তে নাম্বার 1-এ যাব। তো নাম্বার 1 সিনেমা কোনটা সেটা দেখার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, এবং এমনটাও হতে পারে যে আপনাদের পছন্দের হিরো সিনেমা হতে পারে, বা হয়তো আপনাদের কোনো সিনেমা এই বছর ভালো লেগেছে সেটাও কিন্তু সেরা সিনেমা হতে পারে। এমনটাই হতে পারে যে আমার চ্যানেল এসআরকে সাবস্ক্রাইবার বেশি বলে এসআরকে সিনেমাকেই নাম্বার 1-এ রাখবো, এমনটা কিন্তু নাও হতে পারে। আমি ক্লিয়ারলি বলছি। আমার যেটা যেমন মনে হয়েছে সেই বেসিসে আমি কিন্তু 12 থেকে 1 নম্বরে যাচ্ছি। এবার এটা আপনাদের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে আমি যে আপনারা এই বছর বলিউডের সেরা 12 টা সিনেমার নাম আপনাদের মতো করে লিখুন। আমি দেখব কারটা আমার সাথে মেলে। তো যাই হোক, আর বেশি কথা বলে লাভ নেই, বেশি বড় এই ভিডিওটা করব না। ডাইরেক্ট মানে কথায় আসি। তো একদম 12 নম্বরে আমি যে সিনেমাটা দিয়ে বেসিক্যালি স্টার্ট করব, সিনেমাটার নাম হচ্ছে আইবি 71। এটা বিদ্যুৎ জামালের এই বছরের একটা সিনেমা ছিল। এবং এই সিনেমাটা কিন্তু আমার দারুণ লেগেছিল। সবটা তো আর বক্স অফিস দিয়ে বিচার করা হয় না, এবং আমি বারবার বলেছি যে বিদ্যুৎ জামালকে বলিউডে মানে প্রচুর পরিমাণে আন্ডাররেট করা হয়। আজকে টাইগার শ্রফের পাশাপাশি বিদ্যুৎ জামালকে রাখা, যে অভিনয়ে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এবং আইবি 71-এ যে পারফরমেন্সটা দিয়েছে, এবং ওটা যে ধরনের সিনেমা, আমরা কিন্তু পুরোপুরি তাকে অ্যাকশন হিরো হিসেবে পাইনি, তার পারফরমেন্স দেখতে পেয়েছি। তো সেই হিসেবে কিন্তু আইবি 71 আমার মতে এই বছর সেরা সিনেমাগুলোর মধ্যে বলিউডের অবশ্যই এটাকে রাখতে হবে। এটা একটা নতুন প্রোডাকশন হাউস খুলে সেই কাজটা করেছিল, এবং মেকিং টেকিং থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা ইউনিক ব্যাপার-স্যাপার ছিল। তো অবশ্যই আইবি 71-কে আমি অবশ্যই রাখবো এই লিস্টে। তোমরা অবশ্যই কিন্তু তোমাদেরটাও জানিও। নাম্বার 11 আমি যে সিনেমাটাকে রাখবো, এটাও কিন্তু সমস্ত জায়গা থেকে একটু আন্ডাররেটেড হয়েছে। এটা যদিও থিয়েটারে রিলিজ করেনি, ডাইরেক্ট ওটিটিতে এসেছিল। কিন্তু ওটিটিতে অনেক হাজার যে লেভেলের ভিউজ পায়, এটা তার থেকে কম ভিউজ পেয়েছে। সিনেমাটার নাম হচ্ছে বাওয়াল। এটা বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের সিনেমা ছিল। জাহ্নবী কাপুরের অভিনয় নিয়ে অনেকে প্রশ্ন তোলে। আমিও তুলেছি একটা সময়। কিন্তু এই সিনেমাটা দেখে কেন জানি না জাহ্নবীর প্রতি আমার একটু হলেও মানে সেই অভিযোগটা কমেছে। তার পারফরম্যান্স খুব ভালো, এবং বরুণ ধাওয়ান যখনই ভালো অভিনয় করে, তার সেই কাজ লোকে অ্যাকসেপ্ট করে না। এটা ব্যাপার। তো যে কারণে এই সিনেমাটাকে অনেকে হয়তো লিস্টে রাখতেও পারে, নাও রাখতে পারে। কিন্তু আমার মনে হলো বাওয়াল একটা লাইফ চেঞ্জিং সিনেমা। যদি আপনি মন দিয়ে দেখেন, আপনি মানুষ হিসেবে আপনার পরিবর্তন এনে নিতে পারে। যারা দেখোনি আমি তো বলব অবশ্যই দেখো। এটা যেখানে অ্যাভেলেবল রয়েছে হটস্টারে, সেখানে গিয়ে অবশ্যই দেখো। আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। আমি যখন দেখেছিলাম আমার সত্যি বলতে গেলে এক কথায় দুর্ধর্ষ লেগেছিল। 10 নম্বরে যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে তু ঝুটি মে মাক্কার। এই সিনেমাটা একদিকে বক্স অফিসেও ভালো বিজনেস করেছিল। প্লাস কিন্তু ছেলে এবং মেয়ে, যারা ইউথ, যারা ছেলে-মেয়ে প্রত্যেকেরই সিনেমাটা ভাল লেগেছে। এই ধরনের সিনেমার ক্ষেত্রে কি হয়, কিন্তু কোনো সময় ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কোনো সময় মেয়েদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এই সিনেমাটার ক্ষেত্রে দুটো দিককেই বজায় রাখা হয়েছে। যেমনটা ছেলেদের ভাল লেগেছিল, তেমনটা মেয়েদেরও ভালো লেগেছিল। এবং রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর, বেসিক্যালি শ্রদ্ধা কাপুর, রণবীর কাপুর তো ভালো অভিনেতা। শ্রদ্ধা কাপুরের অভিনয় নিয়ে অনেক রকম প্রশ্ন তোলে। তু ঝুটি মে মাক্কারে রণবীর কাপুরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিল। তো আমার মতে তো এই সিনেমাটাকে রাখতেই হবে। দারুণ, দারুণ কিছু গান ছিল। তো 'তু ঝুটি মেক্কার' এই বছরের আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি অবশ্যই, এবং টপ 12 এ জায়গা করে নেওয়ার মতোই সিনেমা। তো নাম্বার 10 এ কিন্তু 'তু ঝুটি মেক্কার'কে আমি অবশ্যই রাখবো। তারপরে আমি যাচ্ছি 9 নম্বরে। 9 নম্বরের সিনেমাটা সেটা হচ্ছে 'টাইগার 3'। অনেকে অনেক রকম বক্তব্য রেখেছে টাইগার 3 বক্স অফিস নিয়ে। বক্স অফিসে একটা আলাদা দিক, সিনেমা কেমন সেটা একটা আলাদা দিক। আমি অবশ্যই টাইগার 1, টাইগার জিন্দার সঙ্গে তুলনায় যাব না। ওই দুটো আলাদাই ছিল। কিন্তু টাইগার 3 কে যদি একটা সিঙ্গেল সিনেমা হিসেবে দেখা হয়, আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি। বেসিক্যালি ইমরান হাশমিকে অ্যাজ ভিলেন আমার দারুণ লেগেছে। সালমান খানের পুরনো অবতার আমরা পেয়েছি। প্লাস অ্যাকশন সিকোয়েন্স তো দেখার মতো ছিল। দুর্ধর্ষ ছিল, এবং আমার কেন জানি না পাঠানের থেকে এটা স্টোরি টেলিং অনেক বেটার লেগেছিল। পাঠান হাইপে বিরাট বড় হিট হয়তো হয়েছে। কিন্তু আমার কেন জানি না পাঠান সিনেমা হিসেবে একটা এক্সপেরিয়েন্স বা এন্টারটেইনার হিসেবে ঠিক আছে। কিন্তু স্টোরি ওয়াইজ, একটা সিনেমা ওয়াইজ আমার কেন জানি না পাঠানের থেকে আমার টাইগার 3 অনেক বেটার লেগেছিল। যে কারণে অবশ্যই টাইগার 3 কে আমি এই লিস্টে রেখেছি, এবং অবশ্যই আমার মনে হয় এটা ডিজার্ভও করে। তো টাইগার 3 আমার এই লিস্টে 9 নম্বরে থাকবে। 8 নম্বরে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলব, সেটা রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, এবং আমার লিস্টে ১ম স্যারকে জায়গা করে নেওয়া সিনেমা, সেটার নাম হচ্ছে 'ডাঙ্কি'। 'ডাঙ্কি' আমার ব্যক্তিগতভাবেই বলেছি, সেকেন্ড হাফটা আমার মনে হয় আরেকটু বেটার হতে পারত। কিন্তু তাও রাজকুমার হিরানির অন্যান্য সিনেমার সঙ্গে তুলনা হবে না। আজকে যদি রাজকুমার হিরানি একটা 'থ্রি ইডিয়টস' এর মতো ওই লেভেলের সিনেমা বানাতো, তাহলে 'ডাঙ্কি' হয়তো আজকে নাম্বার 1 লিস্টে আমার থাকতো। কিন্তু এমনও সিনেমা নয় এটা যে এটাকে টপ লিস্টে রাখা যাবে না। তো 'ডাঙ্কি' আমরা অনেকদিন পর পুরনো এসআরকেকে ফিরেছি, তার রোম্যান্স কিং এসআরকেকে মানে ফিরে পেয়েছি। সেই ফিরজারা, পুরনো যে এসআরকে, মানে যে চোখ দিয়ে অভিনয় করতো, সেই এসআরকেকে ফিরে পেয়েছি। তো যে কারণে আমি তো 'ডাঙ্কিকে' অবশ্যই আমার এই লিস্টে রাখবো, এবং আশা করব বক্স অফিসে সিনেমাটি যেভাবে এগোচ্ছে, হতে পারে আরেকটা ৩০০ বা ৩৫০ কোটি কালেকশন হয়তো আসতেও পারে। 31st এবং 1st জানুয়ারির উপর অনেক কিছু নির্ভর করছে। তো অবশ্যই আমি রাখবো এটাকে। তোমাদের মতটা কিন্তু অবশ্যই জানিও। তারপরে আমি যাচ্ছি নাম্বার 7 এ।
নাম্বার 7 এ আমি যে সিনেমাটা নিয়ে কথা বলব, সিনেমাটা হচ্ছে আমার গুরুদেবের সিনেমা, যেটা এই ১ম এই লিস্টে এলো। সেটা হচ্ছে 'মিশন রানীগঞ্জ'। 'মিশন রানীগঞ্জ' বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। কিন্তু যে কজন এই সিনেমাটা দেখেছে এবং ওটিটিতে পরে এটা ভয়ঙ্কর রকমের ভিউজ হয়। ওটিটিতে হিউজ একটা মানে লোকে দেখেছে এবং তারা দেখে কিন্তু এই কথাটা বলেছে যে এটা বক্স অফিস ভালো ডিজার্ভ করে এবং অক্ষয় কুমারের এটা আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং সিনেমাটায় যেভাবে মানে কয়লা শ্রমিক যারা কাজ করে তাদের জীবন যেভাবে দেখানো হয়েছে, প্লাস যেভাবে অ্যাডভেঞ্চারটাও দেখানো হয়েছে, দুটো দিক রেখে এবং একটা টাইম আপনাকে বোর করবে না। তো মিশন রানিগাজ কিন্তু আমি অবশ্যই এই লিস্টে রাখবো এবং টপ 12 লিস্টে এই সিনেমাটা আমার লিস্টে 7 নম্বরে জায়গা করেছে। তোমাদের লিস্টটাও কিন্তু অবশ্যই জানিও। নাম্বার 6 এ আমি এবার আসছি। নাম্বার 6 এ আমি যে সিনেমাটা নিয়ে বেসিক্যালি কথা এখন বলবো, সেটা আমি আসছি, জাস্ট ১ সেকেন্ড দাঁড়াও তোমরা। হ্যাঁ, নাম্বার 6 এ আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে 'অ্যানিমেল'। 'অ্যানিমেল' নিয়ে অনেক রকম বক্তব্য এসছে, ভালো খারাপ এটা ওটা এসছে। কিন্তু অ্যানিমেলের মতো ফিল্ম মেকিং বা অ্যানিমেলের মতো সিনেমা বলিউডে এর আগে কখনো আমার হয়েছে বলে তো মনে হয় না। এখানে ভায়োলেন্সকে যেভাবে দেখানো হয়েছে, রণবীর কাপুরের চরিত্রটাকে যেভাবে লেখা রয়েছে, ববি দেওলকে অ্যাজ এ ভিলেন যেভাবে আনা হয়েছে এবং সিনেমার বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ইন্টারভেল ব্লকে যে অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো হলে দেখে ভাই পাগল হয়ে গেছিলাম। মানে আপনার হল থেকে বেরিয়ে মনে হয়েছিল একটা অন্যরকম জগতে চলে গেছিলাম। সিনেমাটা কেমন কি সেটা নিয়ে তো অনেক প্রশ্নচিহ্ন থাকবে, এটা ওটা, এটা ওটা। কিন্তু এইটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল। রণবীর কাপুর যা পারফর্ম করেছে, আমার তো মনে হয় এই বছর সেরা অভিনেতা রণবীর কাপুরকে বেছে নেওয়াটা কোনো ভুল অন্ততপক্ষে হবে না। এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং ওভারঅলও সব মিলিয়ে যদি দেখা যায় খুব সাহসী একটা সিনেমা এটা ছিল। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং বক্স অফিসেও কি করেছে সিনেমাটা সেটা তো একটা ব্যাপার। কিন্তু আমি ভিডিওতে বক্স অফিস দিয়ে বিচার করছি না। আমি সিনেমা হিসেবেই বিচার করছি। তো অ্যানিমেল কিন্তু অবশ্যই লিস্টে থাকবে। কারণ এটা একটা অন্যরকম প্রজেক্ট ছিল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানে পুরো অন্যভাবে বলিউডে একটা সিনেমাটাকে এনেছে এবং এই বছর সাউথের ডাইরেক্টররা বলিউডকে একটা অন্যদিকে কিন্তু নিয়ে গেছে। এটা কিন্তু মানতে হবে। তো অবশ্যই অ্যানিমেল আমার এই লিস্টে থাকবে এবং ৬ নম্বরে থাকবে। ৫ নম্বরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটাও একটা ডিজাস্টার সিনেমা, বক্স অফিসে ফ্লপ হয়েছে। অভিষেক বচ্চনের সিনেমা, সিনেমার নাম হচ্ছে 'ঘুমর'। 'ঘুমর' কিন্তু একটা প্রচণ্ড মোটিভেট করা একটা সিনেমা এবং যে কজন দেখেছে সিনেমাটা তারা প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং অভিষেক বচ্চনের কপালটা এই বছর খারাপ গেছে। ববি দেওলের যেখানে একটা বড় কামব্যাক হলো, অভিষেক বচ্চন এখানে যে পারফরমেন্স করেছিল তারও হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। কিন্তু এটা একটা দারুণ কাজ। স্পোর্টস ড্রামা তো অনেক আছে। কিন্তু এটা পুরো অন্যরকমভাবে বানানো। এটা একদিকে আপনাকে মোটিভেট করবে, প্লাস ক্রিকেট খেলাটাকেও যেভাবে দেখানো হয়েছে সেটা আমার খুব পছন্দ হয়েছিল। তো 'ঘুমর'কে কিন্তু এই লিস্টে আমি অবশ্যই রাখবো এবং আপনাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানাবেন। আমি এবার আসছি নাম্বার 4 এ। নাম্বার 4 এ আমি যে সিনেমাটাকে রাখবো সেটা হচ্ছে নান আদার দ্যান 'জওয়ান'। 'জওয়ান' ভাই এবছর হলে দেখে সবথেকে বেশি মজা পাওয়া সিনেমা এবং এসআরকের ভিনটেজ রূপ কোথাও গিয়ে ফিরে পেয়েছিলাম। তো 'জওয়ান'কে তো এই লিস্টে রাখতেই হবে। এবছরের টপ হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছে এই সিনেমাটা। সমস্ত ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে নাম্বার 1 হাইয়েস্ট গ্রসার হয়েছে। বলিউডকে নতুন দিশা দেখিয়েছে। 650 কোটি বক্স অফিস। আর বক্স অফিসকে সরিয়ে রেখেও যদি আমাকে বলতে বলা হয় সিনেমাটা কেমন? এক কথায় ট্রেমেন্ডাস একটা সিনেমা। সুনামি এনে দেওয়া সিনেমা। মানে এসআরকে কে এই অবতারে পাওয়া এটা আমাদের জীবনের একটা বলা যেতে পারে সেরা এক্সপেরিয়েন্স এবং যেমন সিনেমাটার মধ্যে মাস আপিল ছিল তেমনই সিনেমাটার মধ্যে এন্টারটেনমেন্ট ভরপুর এবং অ্যাডলি দারুণভাবে ইউজ করেছিল। তো জওয়ানকে তো এই লিস্টে রাখতেই হবে। অবশ্যই রাখতে হবে। এটা আমার মনে হয় না গোটা ভারতবাসীরা ২০২৩ এর সিনেমা লিস্ট থেকে জওয়ানকে বাদ দেবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ৩ নম্বরে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলব সেটা খুবই বিতর্কিত এই বছরের একটা সিনেমা ছিল। ক্লাসে এসে ভয়ঙ্কর বিজনেস করেছিল। সেটার নাম হচ্ছে 'ওএমজি 2'। 'গাদার 2' এর মতো একটা বড় ঝড়ের সামনে এই সিনেমাটা পড়েছিল। তাও প্রায় ২০০ কোটি প্লাস কাছাকাছি এই সিনেমাটা বিজনেস কিন্তু কোথাও গিয়ে করেছিল এবং মানে ওয়ার্লড ওয়াইড ২০০ কোটি, হিন্দিতে ১৫০ কোটি প্লাস কালেকশন করেছিল এবং অক্ষয় কুমারেরও কোথাও গিয়ে একটা কামব্যাক হয়েছিল সিনেমাটার মাধ্যমে। তবে শুধুমাত্র এটা অক্ষয় কুমারের সিনেমা ছিল না, পঙ্কজ ত্রিপাঠীরই সিনেমা এটাকে বলা যেতে পারে। 'ওএমজি 1' এর সঙ্গে আমি কম্প্যারিজনে যাচ্ছি না, কিন্তু সিনেমাটার যে কনসেপ্ট ছিল, যে সাহসিকতা ছিল এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সাহসীভাবে, খোলাখুলিভাবে, তো সেটা আমার ব্যক্তিগতভাবে দারুণ লেগেছিল এবং ভগবান ভার্সেস মানুষের যে ব্যাপারটা সিনেমায় যেভাবে ছিল সেটাও কিন্তু খুবই প্রশংসনীয়। তো 'ওএমজি 2' কে অবশ্যই রাখতে হবে এই লিস্টের মধ্যে এবং এই বছরের শুধু নয়, আমার মনে হয় বলিউডেরও একটা খুব মানে মাস্টারপিস হিসেবে 'ওএমজি 2' কিন্তু জায়গা করে নেবে অবশ্যই। তো আমার ব্যক্তিগতভাবে 'ওএমজি 2' দারুণ লেগেছিল, তাই টপ 12 লিস্টে ৩ নম্বরে আমি এই সিনেমাটাকে রাখবো। ২ নম্বরে আমি যে সিনেমাটাকে রাখবো সেটাও কিন্তু ক্লাসের ইফেক্টে পড়েছিল। ক্লাসে এসে সেরকম বিজনেস করতে পারেনি যতটা ডিজার্ভ করে, সেটা হচ্ছে 'শ্যাম বাহাদুর'। 'শ্যাম বাহাদুর' একটা দুর্ধর্ষ কাজ হয়েছে, একটু আন্ডাররেট হয়েছে। যদি অ্যানিমেল না থাকতো এই সিনেমাটা হয়তো ১৫০-২০০ কোটির বিজনেস করতে পারত। ভিকি কৌশল জীবনের অন্যতম একটা সেরা পারফরম্যান্স দিয়েছে। যেভাবে লাইফের জার্নিটা, যুদ্ধ-ফুদ্ধগুলোকে যেভাবে দেখানো হয়েছে সোজা সাপটাভাবে, প্লাস সিনেমার মধ্যে যে ড্রামা বা হালকা, হালকা যে কমিক যে ব্যাপার-স্যাপারগুলো সেগুলোকেও যেভাবে রাখা রয়েছে, প্লাস মিউজিক এবং যে প্যাট্রিয়টিজমটা যেটা যেভাবে রয়েছে সেটা আমায় প্রচণ্ডভাবে করেছিল এবং সিনেমাটা দেখার সময় অনেক মোমেন্টস রয়েছে যেগুলোতে সত্যি গুজবাম্পস হচ্ছিল। হাঁ করে দেখে গেছিলাম। তো আমি এটাকে অনেক মানে সিনেমার থেকে হয়তো এগিয়ে মানে এগিয়ে রাখবো। বক্স অফিসে হয়তো অনেক সিনেমাগুলোর থেকে পিছিয়ে, কিন্তু
মেকিং ওয়াইজ, সিনেমার স্টোরি টেলিং ওয়াইজ সব দিক দিয়ে আমি এই সিনেমাটাকে অনেক সিনেমার থেকে এগিয়ে রাখবো। যে কারণে এতগুলো বড়, বড় সিনেমার মাঝে এটাকে কিন্তু আমি ২ নম্বরের জায়গা দিয়েছি। এটা নিয়ে অনেকে একমত হবে, অনেকে হয়তো হবে না। কিন্তু এটা অবশ্যই আমার থেকে এই বছরের অন্যতম সেরা সিনেমা। টপ 12 এ এটাকে আমি ১২ নম্বরে রাখবো, এই ২ নম্বরে রাখবো। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা এই বছরের সবথেকে বড় সারপ্রাইজ হিট। কেউ আশা করেনি যে সিনেমাটা মানে এই কালেকশন করবে। সবাই আশা করেছিল আসবে, যাবে, চলে যাবে। ২ কোটি, ৩ কোটি হয়তো কামাবে বা ১০ কোটি, আর কি হবে? সিনেমাটার নাম হচ্ছে 12th ফেল। এই সিনেমাটা যারা দেখবে না, তারা জীবনের মানেটাই হয়তো বুঝে উঠতে পারবেন এবং আপনাদের জীবন সার্থক হবে না যদি আপনি সিনেমাটা লাইফে একবার দেখেন। এবং রাজকুমার হিরানি যখন বিধু চোপড়ার সঙ্গে কাজ করে তার সিনেমার মেকিং অন্যরকম হয়। 'থ্রি ইডিয়টস' বলি, 'মুন্না ভাই' বলি। দেখুন রাজকুমার হিরানি যখন এই বিধু চোপড়ার থেকে আলাদা হলো, ফিল্ম মেকিংটা কিন্তু একটু হলেও কিন্তু পরের দিকে গেছে। সেটা ডাঙ্কি দেখলে বোঝা যাবে। কিন্তু বিধু চোপড়া নিজেই কাজটাকে যেভাবে বানিয়েছে, আমার তো মনে হয় এই বছরের সেরা কাজ 12th ফেল। মানে এটার পাশে আমি কোনো সিনেমাকে রাখতেই পারব না। আমি এখনো চোখের সামনে এই স্ট্রাগেলটা, ওই ছেলেটার কান্নাটা, মানে অল টাইম দেখি যে ফেইলিউর কিভাবে একটা মানুষকে ডিপ্রেশনের দিকে থেকে যাবে, সেখান থেকে কিভাবে সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে এগিয়ে যেতে হয়। এটা আমাকে প্রচণ্ডভাবে মোটিভেট করেছে এবং আমাকে মানুষ হিসেবে পাল্টাতে বিশেষভাবে সাহায্য করেছে এবং এটা আমার শুধু এই বছরে বলে নয়, বলিউডের এ যাবৎকালের আসা অন্যতম সেরা সিনেমা আমি ওটাকে বলবই। কারণ এটা কিছু, কিছু সিন রয়েছে, কিছু, কিছু ডায়ালগ রয়েছে, কিছু, কিছু মোমেন্টস রয়েছে, যেগুলো চোখে জল যেমন আনবে, তেমনই আপনার মনটাকে শক্ত করে দেবে। যারা এই ধরনের কঠিন এক্সাম এখন দিচ্ছে, তাদের প্রত্যেকের কাছে এই সিনেমাটা একটা মন্দির হিসেবে থেকে যাবে, যারা দেখেছে। এটা আরো বেশি বক্স অফিস ডিজার্ভ করে। তবে মানে বিক্রম মেসি যে পারফরম্যান্স দিয়েছে এটা প্রমাণ করেছে যে ওই নামকরা হিরো, সিক্স প্যাক ওয়ালা বডি এসব দিয়ে কিছু হয় না। পারফরম্যান্স, কনটেন্ট এটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। যে কারণে এটা এই বছরে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রফিটেবল মুভি। হয়তো কয়েকশো কোটিতে হয়তো মানে ৮ কি ১০ কোটিতে বানানো হয়তো সিনেমা। প্রোডিউসাররাও হয়তো ভেবেছিল কোনো ক্রমে হয়তো ১২-১৫ কোটি কামাবে। লোকে ভালোবাসা দিয়ে সিনেমাটাকে প্রায় ৬০ কোটির কাছাকাছি কিন্তু নিয়ে গেছে। তো এটাকে আমি অবশ্যই নাম্বার 1 এ রাখবো। এবার আমি জানি নাম্বার 1 নিয়ে অনেকের অনেক রকম কথা আসবে। কেউ হয়তো বলবে 'জওয়ান' কেন নয়? কেন? এবার আমার ব্যক্তিগতভাবে যে সিনেমাটা দেখে মনে হয়েছে 10 on 10 একদম পারফেক্ট, সেটা আমার মনে হয়েছে 12 ফেল। যে কারণে আমি এটাকে অনেক সিনেমার থেকে এগিয়ে রাখলাম। এবার তোমরা তোমাদের লিস্টটা অবশ্যই কিন্তু জানাও যে তোমাদের এই বছরের সেরা ১২ টা বলিউড সিনেমা কি, কি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। ভালো থেকো সবাই।